আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। শীতের একটা সন্ধ্যা। আপনারা সবাই ওয়ার্কিং ডে আজকে, রোববার। তারপরেও জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বেসিকলি আমাদের হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আমাদের যে ডিপ্লোমা কোর্সটা, কাস্টমস ট্যাক্স ভ্যাটের প্রথম ক্লাস ওরিয়েন্টেশন। প্রথম ক্লাস মানে আরো ক্লাস হবে, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট। তো উইদাউট ফার্দার ডিলে, যেহেতু অলরেডি এখন শীতের দিন, সাড়ে সাতটা, সাড়ে আটটা বেজে গেছে, মোর দ্যান সাড়ে আটটা। তো আপনারা যদি আমার এই স্লাইডটা দেখতে পারেন, তাহলে কেউ একজন বলবেন কাইন্ডলি যে দেখতে পাচ্ছেন। আমি তাহলে ক্লাসটা শুরু করি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, জি। দেখা যাচ্ছে স্যার। শিওর, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন মিউট হয়ে থাকি, একটু আমরা আলাপ করি এই বিষয়টা। সো আমাদের বেসিকলি, আপনারা সবাই জেনে খুশি হবেন যে আপনারা লাস্ট যে আমাদের কনভোকেশন বা লাস্ট যে সার্টিফিকেট গিভিং সিরেমনি হলো, ওখানে দেখেছেন যে এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে গভর্নমেন্ট গেজেটে আমাদের তো একটা কোর্স, সিএফও কোর্স, একটা হচ্ছে 1 বছর মেয়াদি প্র্যাকটিক্যাল কোর্স। এটা কোনো প্রফেশনাল ডিগ্রি না, অনেকে ভুল করে ফেলেন। আমি গত আমাদের প্রোগ্রামের পরে অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে বিভিন্ন জায়গায় না বুঝেই আমাদের কিছুটা মানে সমালোচনা বা ইয়ে করেছেন। এটা বেসিকলি আমাদের এই বাংলাদেশের কনটেক্সটে, আপনার বাংলাদেশের চার্টার অ্যাকাউন্টেন্সি ইজ এ লাইফ লং প্রফেশন, এবং এইটা যারা কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের স্কোপ, প্র্যাকটিস, জব আনলিমিটেড। বাট আমাদের দেশে যদি বলি, আমাদের যে টোটাল অ্যাকাউন্টেন্ট বা মোটামুটি ধরেন কয়েকটা স্পেসিফিকেশন আছে, যেমন ধরেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, ভিএটি, কোম্পানি ল, ইন্টারনাল অডিট। হ্যাঁ, এই স্পেশালি এই জিনিসগুলোর উপরে কিংবা ধরেন রিপোর্টিং এর যদি কেউ সফটওয়্যার খুব ভালো জানে থাকেন, ধরেন যিনি হচ্ছে এসএপি ইমপ্লিমেন্টেশনে ছিলেন অনেকগুলো কোর টিমে, বা নিজে কনসালটেন্ট, তো অ্যাকাউন্টেন্ট বাট কনসালটেন্ট উইথ এসএপি ইমপ্লিমেন্টেশন, ওরাকল ইমপ্লিমেন্টেশন, অথবা জেডিএ ডেওয়ার্ড, অথবা ইভেন আপনার মাইক্রোসফট ডায়নামিক্স, এই জায়গায় হিউজ একটা ডিমান্ড আছে। তো আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, স্পেশালি কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্টদের আমাদের আমরা বাংলাদেশের টপ জায়গায় কাজ করার পরেও আমাদের সেকেন্ড টায়ারে প্রচুর ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানিরা কাজ করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো সেই উদ্যোগেই কিন্তু আমরা এই ধরনের কোর্সগুলো কন্ডাক্ট করে থাকি, যেটা হচ্ছে 1 বছর মেয়াদি যে কোর্সগুলো আছে, বা 6 মাস মেয়াদি, যেমন এটা কাস্টমস, ভিএটি, ট্যাক্স অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট যে কোর্সটা, এটা প্রফেশনাল ডিপ্লোমা ইন কাস্টমস, ভিএটি, ট্যাক্সেশন এবং হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো আয়োজন করে থাকি, এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছি যে এই সার্টিফিকেট, যেটা এই কোর্সের পার্টিসিপেশন সার্টিফিকেট, আমাদের এখানে আপনারা পরীক্ষা, এই এই কোর্সটা শেষ করবার পরে একটা মানে জাস্ট সিম্পল একটা পরীক্ষা হয় আপনাদের, ওয়ান কাইন্ড অফ অ্যাসেসমেন্ট নেওয়া হয়। এই অ্যাসেসমেন্টের পরে এইটা রেজাল্ট পাবলিশ করা হয়, এবং এটা গভর্নমেন্ট গেজেটের মাধ্যমে, এটা যে কোনো আপনার এই ধরনের ইনস্টিটিউশন তারা গভর্নমেন্টের পারমিশন নিয়ে এই কাজটা করতে পারে। সো এখানে কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। আমরা একটা খুবই দক্ষ, নলেজেবল একটা কমিউনিটি করতে চাই, এবং সেই লক্ষ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, আমি সাজিদুল বা অন্যদেরকে বলবো যারা এই কোর্সে আছেন আজকে, কাস্টমস, ভিএটি, ট্যাক্স, তাদের যখন আমরা একটা প্র্যাকটিক্যাল 2 দিন, 2টা ফ্রাইডের যে ফিজিক্যাল সেশন নিতে চাই, তাদেরকে আলাদাভাবে ইনভাইট করবেন, এবং তাদের ফিজ বা অন্যগুলো প্রয়োজন আমার সাথে আলাপ করে নিয়েন। সো এই নলেজগুলো আসলে রেস্ট্রিকশন রাখা যাবে না, কারণ এখনকার সময় প্রফেশনালদেরকে আপনার ইকুইপড হতে হয়, তো সেই অর্থে কাস্টমস ভ্যাট খুবই জানা জরুরি। তো আজকে আমাকে ওরিয়েন্টেশন ক্লাস নিতে বলা হয়েছে আমাদের টিম থেকে। আমি আজকে ভ্যাট ম্যানেজমেন্টের উপরে সেশনটা নিব। তো যথারীতি আপনি জানেন আমি শফিকুল আলম, আমার বেশ কয়েকটা বই কম্পাইলেশন করা আছে, তার ভিতরে আইএসআইএফআরএস বইটা এখন পর্যন্ত 2000 বোধহয় 16 সালে প্রথম পাবলিশ করি আমরা, 16-17। এই গত 8-9 বছরে এই বইটি হচ্ছে চলছে, কারণ এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে করা, অন্যরা এভাবে এখনো করেন নাই। প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং নামে একটা বই আছে, আপনারা জানেন। কোম্পানি লর বইটা 22টা কেস দেওয়া আছে, এছাড়া এসিপির এফআইসিউর উপর একটা বই আছে, এবং ট্যাক্সেরও আমার একটা বই লিটন পাবলিকেশন থেকে বেরিয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট মি। আমার আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি আমাকে, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি খেয়াল করে থাকবেন যে আহ, যেহেতু প্রফেশনাল লেভেলে এসে অথবা এই ধরনের কোর্সগুলো এসে দেখি যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্পেশালি অ্যাকাউন্টিং এর নলেজের অনেক ঘাটতি দেখতে পারি পার্টিসিপেন্টদের, যে কারণে আমি মনে করেছি যে ফান্ডামেন্টালটা খুব স্ট্রং করা দরকার। সেই কারণে আমি নিজের ইচ্ছায় এবং অনেক
বেশি পরিশ্রম হয়ে যায়, সারাদিন প্রফেশনালি খাটাখাটনি করে আপনার এসএসসি ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিংটাও আমি ফ্রি, মানে ফ্রি অফ কস্ট হচ্ছে আমার চ্যানেলে দেওয়া শুরু করেছি। আপনারা যদি আপনাদের রিলেটিভ, আপনাদের ছোট ভাই বা ভাতিজা বা আত্মীয় স্বজন যদি থাকে, কাইন্ডলি ফলো করতে বলবেন। শফিকুল আলম দিলেই আপনি ইউটিউব চ্যানেল পাবেন। এছাড়া আমাদের এডিউ টিভির একটা চ্যানেল আছে, এডিউ টিভি। এডিউ, এটার হচ্ছে ওয়েবসাইট হচ্ছে www.edu.bd.tv, আর এডিউ টিভি বিডি লিখলেই আপনি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আর এই ক্লাসের সম্পর্কে কোনো তথ্য জানতে হলে এখানে সাজেদুল নাম্বার দিয়েছি। এছাড়াও আমাদের টিমের প্রায় 7-8 জন একটা টিম আছে, আপনারা কমিউনিকেট করতে পারবেন। সো আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম্বারটা একটু ভুল আছে, 017টা ছিল না, 7 7। ও সরি, আমি আমি ঠিক করে নিচ্ছি, সরি। আমি আগেরবার লেখার সময় মনে হয় ভুল করছিলাম, সরি। আমি ঠিক করে নিচ্ছি, দাঁড়ান। নাম্বারটা জি, হচ্ছে, আসসালামু আলাইকুম। জিয়াউল ইসলাম, জি বলেন। আমাদের রেকর্ডিংটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তো রেকর্ডিং পাবেন। জি জি আফটার কমপ্লিটিং ইচ ক্লাস রেকর্ডিংটা পাবো, তাই তো? জি জি জি। হ্যাঁ ঠিক জি জি আছে, পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এখানে কত, 017 জি, 755 জিরো 51 0755, তারপরে 69 ঠিক ছিল স্যার, 6 6 69, হ্যাঁ 69। 3531 ঠিক আছে স্যার। 51, ওকে, একটা 5 কম পড়ে, সরি। তাহলে থ্যাংক ইউ সাজদুল। তো আপনার ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন। আমরা যদিও ক্লাস রেকর্ডিং অন্য অন্য প্রফেশনাল ইনস্টিটিউট দেয় না, কারণ হচ্ছে যে ক্লাসে মনোযোগ কম থাকে, বাট আমি তারপরেও মনে করি যে প্রফেশনালদের জন্য ক্লাস রেকর্ডিং খুব জরুরি। আপনারা এটা প্রত্যেকটা ক্লাসের পরের দিন ওয়ার্কিং ডেতে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করি। আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন, তারপরেও কিছু, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস এবং ভ্যাটের ফান্ডামেন্টাল নিয়ে ডিসকাশন করব, প্রথমে আমাদের একটা বেসিক ধারণা, হোয়াট ইজ ভ্যাট। তো আমার ছেলে ক্লাস 9-এ উঠেছে, ওদের যে অ্যাকাউন্টিং বইতে দেখলাম চালান লেখা আছে। আসলে ভ্যাট ব্যবস্থাপনা এমন ভাবে করা, আপনারা খেয়াল করে থাকবেন, এইটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম এবং বিজনেস সিস্টেমের ভিতর ইনবিল্ড করা। অর্থাৎ ভ্যাট শুধু একটু খেয়াল করলেই শেখা যায়, কারণ আপনার ভ্যাটের যত ডকুমেন্টেশন, সেটা বিজনেসেরই ডকুমেন্টেশন, এটা কিন্তু আলাদা কিছু না। তার মানে আমি আগে সংজ্ঞাটা বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভ্যাট কি। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে বলা হয় মূল্য সংযোজন কর। অর্থাৎ আমরা স্তরে স্তরে প্রফিট করি, স্তরে স্তরে প্রফিট হয় কেমন? যদি এমন হয় যে আমি নিজে হচ্ছে আমি নিজে ম্যানুফ্যাকচারার, এর র মেটেরিয়াল 100% আমি তৈরি করি, সবকিছু আমি তৈরি করি, তাহলে এই র মেটেরিয়াল গুলো পারচেজের, মানে ইনগ্রিডিয়েন্ট পারচেজ করবার সময় আমি যেটুকু ভ্যাট দিব, এটা আমার ইনপুট ভ্যাট, অর্থাৎ আমি এটা ভ্যাট দিয়েছি। এরপরে আমি প্রডিউস করে সেল করে দিলাম ডাইরেক্ট কাস্টমারের কাছে। তখন আমার ইনগ্রিডিয়েন্ট কেনার সময় যদি, একদম বেসিক র মেটেরিয়াল কেনার সময় যদি আমার 100 টাকার, 100 টাকার যে আমি সেল করি, সেই 100 টাকার সেলে আমি 115 টাকায় ভ্যাট দিই। অর্থাৎ আমি 100 টাকার পণ্য সেল করলে 15 টাকা ভ্যাট দিই স্ট্যান্ডার্ড রেটে, অর্থাৎ 115 টাকায় প্রোডাক্টটা সেল করি। এখন এই র মেটেরিয়াল কেনার সময় যদি আমার 3 টাকা ইনপুট স্টেজে ভ্যাট দিয়ে থাকে, তাহলে আমি নতুন করে ভ্যাট দিব মাত্র 12 টাকা, মানে 15 থেকে 3 টাকা বাদ দিয়ে বাদ বাকি 15 টাকা, 12 টাকা দিব। সো দ্যাট ইজ এ ভেরি সিম্পল, বাট ভ্যাট ব্যবস্থাপনা এরকম চলে না, অনেক অসঙ্গতি আছে। ইভেন নতুন করে বেশ কিছু প্রোডাক্টের উপর ভ্যাট দিয়েছে, আমি এই ক্লাসে আজকে ডিসকাশন না করলেও ওইটার উপর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব, আপনারা এই এই সেশনেই পাবেন। তো ভ্যাটের সম্পর্কে ডিটেইল আমি আলাপ করব, তার আগে একদম ফান্ডামেন্টাল বইপত্রের সংজ্ঞাটা আগে বুঝি, তারপর আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট সংক্ষেপে মূসক বলা হয়, বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর ব্যবস্থা, যা যে কোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়ে থাকে। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশি পণ্য আমদানি ও রপ্তানি, অভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন এবং বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য সংযোজন কর আরোপযোগ্য। এইটা বলার পর আপনার কারো কারো মনে হইতে পারে রপ্তানিতে আবার ভ্যাট কোত্থেকে আসে। রপ্তানিতেও ভ্যাট আছে, বাট দিস ভ্যাট ইজ বেসিকলি জিরো। তার মানে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, ভ্যাটের আসলে দুইটা রেট থাকা উচিত। স্ট্যান্ডার্ড একটা 15 হোক, অথবা যদি কোনো জায়গায় 10 হয়, স্ট্যান্ডার্ড 10 আর একটা জিরো। তার মানে যেসব জায়গায় ভ্যাট থাকবে না, ভ্যাট এক্সামটেড, সে জায়গায় জিরো রেট ভ্যাট চার্জ হবে, আর একটা একটা স্ট্যান্ডার্ড রেট থাকবে 15 বা 10। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বা পৃথিবীর অনেক জায়গায় এই ব্যত্যয়গুলো আছে। আমরা দেখি যে আপনার ইন বিটুইন 1.5, 2.4, 2.5, 5, 7.5, 10 এবং 15 ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যাট আছে। ভ্যাট থাকা উচিত
একটা পার্টিকুলার রেট, সেটা হতে পারে, আমি আমি মনে করি বাংলাদেশের কনটেক্সটে কোনো একটা সময় আসবে যে ফ্ল্যাট রেট করে হয়তো 7.5 বা 7 লেভেলে ভ্যাট চলে আসবে এক সময়। এটা আমি এনবিআর এর অনেক বড় কর্মকর্তা এবং পলিসি মেকারদের সাথেও দেখেছি, তাদের ভিতরে এই সচেতনতা আছে। বাট যে কোনো কারণেই আমাদের দেশের সিস্টেম যেহেতু এখনো ডেভেলপ হয়নি, সেই কারণে এই সিস্টেমের ভিতরে থেকে অনেক ধরনের অসঙ্গতি আছে। তো যাই হোক, আমরা এই ভ্যাটের ক্লাসগুলো করবার সময় এটা পুরোটা জানতে পারবো। আপাতত বুঝলাম যে ব্যবসা করতে গেলে সেটা আপনি উৎপাদন করেন অথবা যোগানদার মানে সাপ্লায়ার হন, অথবা আপনি শুধুমাত্র ট্রেডিং করেন, একটা নির্দিষ্ট অঙ্কের বেশি আপনি যখন সেল করা শুরু করবেন তখন আপনি ভ্যাট কালেক্টর হবেন। অর্থাৎ আপনি গভর্নমেন্টের অন বিহাফ অফ গভর্নমেন্ট আপনি ভ্যাট কালেক্ট করবেন। কিরকম? আমি যখন র মেটেরিয়ালটা কিনেছি ফর প্রোডাকশন তখন আমি ভ্যাট দিয়ে আসছি, আর আমি যখন প্রোডাক্ট সেল করব তখন আমি ভ্যাট কালেক্ট করব ফ্রম দ্য কাস্টমার। এই যে কাস্টমারের কাছ থেকে ভ্যাট কালেক্ট করবার যে একটা এক্সট্রা দায়িত্ব আমার ভিতরে আছে, এটি হচ্ছে আমার একটা ফিডুশিয়ারি ক্যাপাসিটিতে অ্যাজ এ বিজনেসম্যান গভর্নমেন্ট বলেছে এই দায়িত্ব আমার আছে। সো এই প্রক্রিয়া আমরা সামনে দেখবো, এটা কোনো অসুবিধা নেই, অনেক ধরনের ডিটেইল ডিসকাশন আমরা যাব। তাহলে মূল্য সংযোজন করণের ভ্যালুয়েটেড ট্যাক্স, এবং এটা বিভিন্ন স্তরে স্তরে ভ্যালিডেশনের যতবার হবে ততবার ভ্যাটটা চার্জ হবে। আমি যদি বলি, দেখেন এটি হিস্ট্রিটা অনেকেই খেয়াল করেন না, বাট খুব জরুরি। উপমহাদেশের একদম শুরু থেকে উপমহাদেশের ভূমি বা তার উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত কর ব্যবস্থা প্রাচীনকালে মানে প্রাচীনকাল থেকেই ছিল। বৈদিক যুগ যেটা বলে খ্রিস্টপূর্ব, মানে আমাদের যে এখন তো আহ, খ্রিস্ট খ্রিস্টাব্দ, এখন খ্রিস্টপূর্ব মানে 2000 সালের থেকে, মানে এখন যে 2025 সাল, এটা তো জিরো পিরিয়ড, তারও 2000 বছর আগে, মানে আজ থেকে প্রায় 4000 বছর, 4500 বছর আগে, 4000 বছর আগে আপনার তখন থেকেই কিন্তু আমাদের এই ভ্যাট ব্যবস্থাপনা না থাকলেও এই একই ফর্মের কিছু ট্যাক্সেশন ছিল। কিরকম? আমরা অর্থশাস্ত্রের একটা বিখ্যাত বই আছে উপমহাদেশের, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাসে, এটা হচ্ছে কৌটিল্য বলা হয়। এই কৌটিল্যের যে অর্থশাস্ত্রের যে বইটা, সেখান থেকে আমরা দেখতে পারি সর্বোচ্চ রাজস্ব কর্মকর্তা 7টি স্থান থেকে মানে ট্যাক্স কালেক্ট করতেন। যেমন আপনার বিভিন্ন, তখন তো আর এত মানে দেশের দেশের বাউন্ডারি ছিল না, তখন গোত্রে গোত্রে মানুষজন বাস করতো। তখন আপনার সুগঠিত সুবেষ্টিত নগরী, গ্রামাঞ্চল, খনি, সেচ, বন, পশুপালন, বাণিজ্য পথ, তখন তো বাণিজ্য পথে আপনার ভ্যাট কালেক্ট করা হতো। সেই ভ্যাটটা এই ভ্যাট নামে ছিল না, বাট ট্যাক্সেশন ছিল। তো এরপরে এই বাংলাদেশের যে অঞ্চল, সেটা হচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশ। এই ভারতের উপমহাদেশে মুসলিম শাসন আমল, অর্থাৎ 1206 থেকে 1757, এটা হচ্ছে প্রাচীনকালের ভূমিকরের উপর কর আরোপের পদ্ধতি তেমন পরিবর্তন হয়নি, তবে করের পরিমাণ কখনো উৎপাদিত পণ্যের 1/3। অর্থাৎ যখন আমাদের এই উপমহাদেশের আপনার হচ্ছে যে মুসলমানদের শাসন ছিল, স্পেশালি আমরা স্টার্টিং ফ্রম দ্য বাবর, আমরা যে মুঘল আমল দেখি, সেই মুঘল আমলে আগে যে ট্যাক্স রেটটা ছিল ওর কাছাকাছি ছিল, বাট এটা একটা বলে দিয়েছিল যে করের পরিমাণ হবে হচ্ছে উৎপাদিত পণ্যের 1/3। অর্থাৎ 100 টাকা যদি হচ্ছে আপনার সেলস প্রাইস হয়, 1/3 33 টাকা, আহ, তবে কোনোভাবে অর্ধেক অর্থাৎ 50%-এর বেশি হবে না। তখন যে ট্যাক্স ভ্যাট ছিল সামগ্রিকভাবে সবকিছু মিলে 1/3 বা 50% ছিল। ব্রিটিশ আমলেও ভারতীয় যে ব্রিটিশ আমল ছিল, যেটা 1757 থেকে 1947, এই যে প্রায় 200 বছর, 190 বছরে ভারতীয় যে প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য ভারতের সনাতনী ভূমিকর ব্যবস্থা বলবৎ ছিল। মানে ব্রিটিশরাও একই রকম ফর্মুলাই অ্যাপ্লাই করেছে, যদিও এখনকার মতো ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা ভ্যাট অ্যাক্টের মতো এত স্পেসিফিক ছিল না। 1952 সালে জমিদারি প্রথা বাতিল হলেও বাংলাদেশের বর্তমান ভূমি রাজস্ব পদ্ধতি সৃষ্টি হয়েছে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ এবং প্রজাতন্ত্র আইন 1950 সাল থেকে। তার মানে আমি যে এতগুলো কথা বলার চেষ্টা করলাম, তার মানে হচ্ছে এখনকার ভ্যাট ব্যবস্থাপনা আধুনিক বাংলাদেশে 1991 সালে আমাদেরই একজন জনপ্রিয় চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেবের সময়, সাইফুর রহমান এফসিএ সাহেবের সময় 1991 সালে ভ্যাট ব্যবস্থাপনা চালু করা হয়। তখনকার যে বিরোধী দল ছিল, বিশেষ করে পতিত সরকার আওয়ামী লীগের যারা ছিলেন, তারা বলেছিলেন যে ভ্যাট একটা অযৌক্তিক ব্যবস্থা, এটাকে বাতিল করতে হবে, এটা রাখা যাবে না। এখন আপনি বলতে পারেন যে ভ্যাট ব্যবস্থাকে অযৌক্তিক বলা হচ্ছে। ইয়েস, ভ্যাট অযৌক্তিক, কারণ সারা পৃথিবীতে যদি ট্যাক্সেশন ব্যবস্থাপনা বুঝান, তাহলে দুইটা ব্যবস্থাপনা আছে, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাট ব্যবস্থাপনাকে আসলে আপনার একটু অসঙ্গতি আছে। অসঙ্গতি আছে মানে এই
যে একজন ভদ্রলোকের যদি বার্ষিক মানে বছরের ইনকাম 10 লাখ টাকা হয়, আরেকজন তাহলে তার ইনকাম ট্যাক্সটা যেমনি ভাবে তার আয় অনুযায়ী বাড়বে, কিন্তু ভ্যাট বাড়ে না। এখন কোশ্চেন হচ্ছে, একটা লোকের বাৎসরিক ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, আরেকজন লোকের বাৎসরিক ইনকাম 1 কোটি টাকা, আরেকজন লোকের বাৎসরিক ইনকাম লেটসে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা, এই তিনজনই যদি বাজার থেকে একটা সাবান কিনে 100 টাকায়, এই তিনজনই 15% ভ্যাট, অর্থাৎ 15 টাকা, 100 টাকার সাবান কিনলে 115 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তার মানে একটা সাবানের মতো বেসিক ইউজ, যেটা হচ্ছে 1 কোটি টাকার ইনকাম করে, তারও একটা সাবান ইউজ করতে হবে মাসে অন্তত। একইভাবে যিনি 10 লাখ টাকা ইনকাম করে তারও সাবান কিনতে হবে, এবং যিনি 1 লাখ টাকা ইনকাম করে ইয়ারলি, তাকেও কিন্তু হচ্ছে একটা সাবান কিনতে হবে। সাবানের একটু ভ্যারাইটি হতে পারে, বাট ধরলাম 100 টাকার দামের যদি সাবান কিনে, প্রত্যেকেই 15 টাকা করে দিবে। এই জন্য ইনডাইরেক্ট ট্যাক্স আসলে সবার ভিতরেই চার্জ হয়। একটা রিক্সাওয়ালাও ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাট দেয়, একটা রিক্সাওয়ালাও কিন্তু তার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনে এবং তাকে ভ্যাট দিতে হয়। আবার একজন কোটিপতি বা হাজার হাজার কোটি টাকার মালিক, তাকেও ভ্যাট দিতে হয়। এই কারণে উন্নত ট্যাক্স ব্যবস্থাপনায় বলা হয় যে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা, এইটাকে আপনার ডিসকারেজ করে ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্সকে এনকারেজ করা হয়। তো এই কারণেই কিন্তু 1991 সালে তৎকালীন বিরোধী দল ছিল যারা আওয়ামী লীগ, তারা কিন্তু এই সাইফুর রহমান সাহেবের এই ভ্যাটের, বাট ইন্টারেস্টিং হচ্ছে পরবর্তীকালে সব গভর্নমেন্টই ভ্যাটের উপর গুরুত্ব বাড়িয়েছে, এবং আমাদের দেশের টোটাল যে রাজস্ব আয় হয়, সরকার যে চলে, এই সরকারের চলবার 95%, 90% ট্যাক্সের টাকা আসে হচ্ছে এনবিআর থেকে। এবং এনবিআর এর যে 100 টাকা ট্যাক্স কালেকশন হয়, 100 টাকার ভিতরে 40 টাকা আসে ভ্যাট থেকে। তার মানে হিউজ পরিমাণে একটা 40% অফ দ্য টোটাল কালেকশন অফ রেভিনিউ ফ্রম অফ এনবিআর ইজ কালেক্টেড ফ্রম বেসিকলি ভ্যাট ম্যানেজমেন্ট। অতএব যে যে কথাই বলুক না কেন, ভ্যাট ব্যবস্থাপনা অযৌক্তিক হলেও এই অযৌক্তিক ব্যবস্থাপনার উপরই আয় সরাসরি ইনকাম করা খুব ইজি। এই কারণে সবাই ভ্যাটের উপরে। এবারও দেখবেন যে এই কয়েকদিন, গত পরশু দিনই বোধহয় দেখলাম যে প্রায় 100টা পণ্যের উপর ডিফারেন্ট লেভেলে আবার নতুন করে ভ্যাট চালু করা হয়েছে, নতুন করে বাড়ানো হয়েছে বেশি করে। তো যাই হোক, এটা এটা আমাদের, আমরা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট বা আমরা এটার ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য বুঝলাম, বাট এটা ভ্যাট যেহেতু গভর্নমেন্টের, এই দেশে আমরা বসবাস করি, এই দেশের অর্থনীতি, এই দেশের রাষ্ট্রীয় কাঠামো, এই দেশের আইন কানুন আমাদের মেনে চলতে হয়। অতএব আমরা জেনে নিলাম যে ডাইরেক্ট ট্যাক্সেশন ইজ মোর ওয়েলকামড ইন দা মানে মানে ইন দা মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ, স্পেশালি যেসব সভ্য সভ্য দেশগুলোতে, আমরাও সভ্য বাট কম্পারেটিভলি ইকোনমিক্যালি যারা বেশি ডেভেলপ, সেসব কান্ট্রিতে ডাইরেক্ট ট্যাক্সেশনের গুরুত্ব বাড়ানো হয়। ইনডাইরেক্ট ট্যাক্সেশন লাইক ভিএটি, কাস্টমস, এটার উপরে কম গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এটা আছে, এবং এই দেশে যেহেতু আমরা থাকি, এই ব্যবস্থাপনা যদি থাকি, আমাদের এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। সেই অর্থেই আমরা ভ্যাট পড়তে হবে, কারণ ভ্যাট পড়ার মাধ্যমে আমরা যেমন গভর্নমেন্টের ভ্যাট কালেকশনে ইম্প্যাক্ট ফেলতে পারবো পজিটিভলি, যদি আমরা ভ্যাট কনসালটেন্ট বা কাজ করি, এবং আমরা যেসব জায়গায় কাজ করি সেসব জায়গায় আইনের ভিতরে থেকে আমরা ভ্যাট ম্যানেজমেন্ট করে ভ্যাটের পেনাল্টি, তারপরে বিভিন্ন ধরনের মামলা থেকে বাঁচতে পারবো। সো হিস্ট্রি অফ ভ্যাট সিস্টেম ইন বাংলাদেশ, এটা যদি আমি তো বলছি আদি, এই যে একটু আগে যেটা বললাম আদি, সেই ধরেন 4000 বছর আগে। কিন্তু ভ্যাট ব্যবস্থাপনা মূলত আপনার 1951 সালে সেলস ট্যাক্স অ্যাক্ট নামে একটা আইন ছিল, যেটাকে সেলস ট্যাক্সই ওয়ান কাইন্ড অফ ভিএটি, এটা তখন এই নামে ছিল, বাট ভ্যাটের মতো করে এটা কার্যকর ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে 1982 সালে এই সেলস ট্যাক্স অ্যাক্টকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সেলস ট্যাক্স অর্ডিন্যান্স, যেহেতু 1982 সালে তখন আপনার এই সামরিক শাসন ছিল, এরশাদের শাসন ছিল, সেই কারণে তখন সংসদ ছিল না, এই জন্য অর্ডিন্যান্স আসছে। আমরা নিশ্চয়ই জানি যে সংসদ যখন থাকে না, তখন আপনার হচ্ছে অর্ডিন্যান্স আসে, অথবা প্রেসিডেন্ট যদি আলাদাভাবে কোনো আইন জারি করে, তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার বলে। তো 1982 সালে, এখন যেমন এখানে নির্বাচিত সরকার নাই, এখন যেমন তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন যে আইনগুলো আসে দেখবেন সব অধ্যাদেশ বা অর্ডিন্যান্স আসে। গতকালকেও দেখবেন যে অর্ডিন্যান্স আসছে, গত পরশুদিন। সিমিলারলি আপনার হচ্ছে 1982 সালে যখন এরশাদ সরকার ছিল, তখন কিন্তু এই সেলস ট্যাক্স অ্যাক্টকে দুই ভাগে ভাগ করে সেলস ট্যাক্স অর্ডিন্যান্স জারি করে, এবং আরেকটা আসে, সেটার নাম হচ্ছে টার্ন ওভার ট্যাক্স অর্ডিন্যান্স। এই দুইটা আবার খুব জটিল ছিল। এটাকে কম্পারেটিভলি একটু আপনার সিম্পলিফাইড করে 1991 সালে প্রথমবারের মতো বাংলাদেশে ভিএটি অ্যাক্ট, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট অ্যাক্ট সংসদে পাশ হয় 1991 সালে।
এবং পৃথিবীতে ভ্যাট নামে, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা জিএসটি নামে যেসব আইন যেসব দেশে এটা ইমপ্লিমেন্টেড, বাংলাদেশ ওয়ান অফ দ্য পাইনিয়ার কান্ট্রি যারা 1991 সালে ভ্যাট ব্যবস্থাপনা প্রচলিত করে। এখন পর্যন্ত এটি গভর্নমেন্টের সবচেয়ে ইফেক্টিভ ওয়ে এবং তারা সবচেয়ে বেশি কালেকশন করে থাকে, কারণ প্রায় 38 থেকে 42% পর্যন্ত ভ্যাট থেকে কালেকশন হয়। 38 থেকে 36 থেকে 37% আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে, আর বাদ বাকি পোর্শনটা আসে হচ্ছে কাস্টমস ডিউটি থেকে, কাস্টমস এবং আদার ডিউটি থেকে। ভ্যাট এবং সাপ্লিমেন্টারি থেকে আসে প্রায় 40 বা 40%-এর বেশি। তো এটা হচ্ছে 1991 সালের আইন। এই আইনটার ভিতরে অনেক অসঙ্গতি ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, এটি নিয়ে অনেক কথাবার্তা ছিল। 2012 সালে এই আইনটাকে রহিত করবার উদ্দেশ্যে সংসদে আরেকটা আইন পাশ হয়, সেটি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। বাট ইন্টারেস্টিং হচ্ছে এটাকে তখন অনেক ধরনের ব্যবসায়ীদের বাধা, বিভিন্ন অসঙ্গতি, আইনের কিছু সমস্যার কারণে এটা ইমপ্লিমেন্টেড হয় নাই। এরপরে এসে আমরা 2016 সালে দেখলাম ভ্যালুয়েটেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্ট ডিউটি, আপনার ইয়েটা আসলো, আমাদের যে রুলটা আসলো। তারপরে 2019 সাল থেকে মোটামুটি ধরে নিতে পারেন যে 2019 সাল থেকে এই নতুন ভ্যাট অ্যাক্ট, যেটা হচ্ছে ভ্যালুয়েটেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, এটা 2019 সাল থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে। এই গত 25 সাল চলে 19, তার মানে 6-7 বছর হলো এই নতুন আইনটা আসছে। সো দিস ইজ দ্য হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ বাংলাদেশ ভিএটি সিস্টেম। সোফার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে? খেয়াল করেন, বাংলাদেশের যদি আমি দেখাই আপনাদেরকে, এই তথ্যটা অবশ্য লাস্ট বাজেটে, তারপরেও মিলবে, দেখবেন আপনার গভর্নমেন্টের যত, মানে এই গভর্নমেন্টের যে যত কালেকশন আছে তার মধ্যে এনবিআরই হচ্ছে একাই কন্ট্রিবিউট করে টোটাল বাজেটের, হচ্ছে এনবিআর স্পেসিফিক কন্ট্রিবিউট করে হচ্ছে আপনার 57%, আর বাদ বাকি হচ্ছে ব্যাংক লোন এবং হচ্ছে আপনার ডোমেস্টিক লোন। তার মানে এনবিআরই মূলত যত রেভিনিউ কালেকশন এনবিআরই করে, আর সব লোনের উপর এই দেশ চলে, বাদ বাকিটা লোন। সেই এনবিআর এর যে টাকা, সেই টাকারও আমি বলছিলাম যে 2023-24-এর সাথে 22-23-এর তুলনা করলে দেখা যাবে যে মোটামুটি রাফলি 38% ভ্যাট কন্ট্রিবিউট করে, যেটা আপনাদেরকে বলছিলাম যে ইনকাম ট্যাক্স কন্ট্রিবিউট করে 35, আপনার 38% ভ্যাট কন্ট্রিবিউট করে, এটা অলরেডি আপনাদেরকে বলেছি। হ্যাঁ, সো এটা আপনার, আর সাপ্লিমেন্টারি ডিউটি ধরলে তো আরো বেশি। সো এই হচ্ছে আপনার মোটামুটি একটা প্রসেস। তো ভ্যাটের সোফার কোনো কোশ্চেন না থাক, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, যে চ্যাট বক্সে কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে ভ্যাট পড়তে গেলে আসলে ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন, এই আপনাদের ডিপ্লোমা কোর্স, এখানে ভ্যাট, কাস্টমস এবং ইনকাম ট্যাক্স বুঝতে গেলে আসলে আপনাকে ব্যবসা বুঝতে হবে। তো আজকে আমরা ভ্যাটের আরো কিছু জিনিস পড়াবো, তার আগে একটু আমাদের ব্যবসা সম্পর্কে একটা ধারণা দেই। যেমন ব্যবসা হয় মূলত একটা বেসিসে, ভাগ বলে হচ্ছে উৎপাদন এবং ট্রেডিং, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় আর ট্রেডিং হয়। কেউ বলেন তো ট্রেডিং আর ম্যানুফ্যাকচারিং এর ডিফারেন্সটা কি ভাই, প্লিজ, এনিওয়ান? স্যার, একটাতে প্রোডাক্ট তৈরি করা হয়, আরেকটাতে হচ্ছে প্রোডাক্ট জাস্ট কিনে বিক্রি করা হয়। এক্স্যাক্টলি। ট্রেডিং মানে হচ্ছে মার্চেন্ডাইজিং বলি, ফিনিশ গুড কিনে ফিনিশ গুড বিক্রি করা হয়, ফিনিশ গুড কিনে সাপ্লাই দেওয়া হয়। আর উৎপাদন মানে ফুল ম্যানুফ্যাকচারিং। আর এক ধরনের প্রতিষ্ঠান আছে যাদের বলে সেবা প্রতিষ্ঠান, সার্ভিস। যেমন আমাদের বিসলিউশন মূলত সেবা। আমরা কিছু প্রোডাক্ট যদিও করি, আইটির কিছু ইকুইপমেন্ট আমরা মানে ডিস্ট্রিবিউটর হিসেবে কিছু গভর্নমেন্ট টেন্ডারে পার্টিসিপেট করি, বাট মূলত সেবা, সেই সেবার ভিতরে আইটি সেবা আছে এবং ট্রেনিং সেবা এবং কনসালটেন্সি সেবা। তার মানে উৎপাদন এক ধরনের প্রতিষ্ঠান, যেটাকে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বলে, আরেকটা ট্রেডিং, আরেকটা হচ্ছে সেবা, আর একটা হচ্ছে ব্যবসায়িক সহায়ক প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কনসালটেন্সি টাইপ থাকে, সেটাও সেবার ভিতরে আসে। তো এইটা আমরা একটা ভাগে ভাগ করতে পারি। আরেকটা ভাগ হচ্ছে, ব্যবসাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি যে ব্যবসা লাভজনক হয়, অলাভজনক হয়। এখন আপনাদের একটা কোশ্চেন আমি করতে চাই। ধরেন লাভজনক ব্যবসায় তো ভ্যাট ট্যাক্স হবেই, এটাই স্বাভাবিক। অলাভজনক ব্যবসায় কোনো কোনো জায়গায় ট্যাক্স নাই, কিন্তু ভ্যাটের ক্ষেত্রে কিছু বলা আছে। আপনাদের কোনো ধারণা আছে যে ভ্যাটটা কিরকম হবে? ধরেন আমি উদাহরণ হিসেবে বলি, একটা এনজিও, সে এনজিওটা হচ্ছে আপনার ধরেন কিছু মানে স্বাস্থ্যসেবা বিষয়ে কাজ করে,
আবার কিছু প্রোডাক্টও সেল করে। হ্যাঁ, স্বাস্থ্যসেবা বিষয়ে প্রোডাক্ট সেল করে। তো এনজিও ধরেন স্পেশাল পারমিশন নিয়ে, যেহেতু তারা নন ফর প্রফিট অর্গানাইজেশন, তারা কিন্তু ধরেন ট্যাক্স দিল না, কিন্তু ওই যে তারা ডিফারেন্ট ধরনের প্রোডাক্ট সেল করলো, সেখানে কি ভ্যাট আসবে কি আসবে না? আমার কোশ্চেনটা বোঝা গেছে? তারা যদি প্রোডাক্ট সেল করে, সেক্ষেত্রে তারা যদি স্যার ওই প্রোডাক্টে কোনো পরিমার্জন বা আহ, কোনো ভ্যালু অ্যাড করে, সেক্ষেত্রে স্যার ভ্যাট আসবে। এটা স্যার অনুমান করে বলছি, আই এম নট শিওর। জি, মানে আমি, থ্যাংক ইউ, আমি যেটা বলার চেষ্টা করছি আসলে প্রতিষ্ঠানের ভেদাভেদ, এই যেমন উৎপাদন, ট্রেডিং, সেবা বা সহায়ক প্রতিষ্ঠান, অথবা লাভজনক অলাভজনক, এইটার প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে ট্যাক্স আলাদা আলাদা হতে হবে। কিন্তু ভ্যাটের ক্ষেত্রে আবার এইসব কিছুই দেখা হয় না। ভ্যাটের ক্ষেত্রে ভ্যাটের কতগুলো শিডিউল আছে, আমি একটু পরে দেখাবো। সেই জায়গায় ভ্যাট নর্মালি আছে বলে ধরে নিতে হবে। যদি ফার্স্ট শিডিউল হয় তাহলে ভ্যাট এক্সামটেড কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভ্যাট দিতে হবে না। থার্ড শিডিউলে আছে হচ্ছে রিডিউস রেট, অর্থাৎ 15 নিচে ধরেন লেটসে আপনার 2.5%, 5%, 7% কিছু রিডিউস রেটে দেওয়া আছে। এটা হচ্ছে থার্ড শিডিউল। আর সেকেন্ড শিডিউল নামে আরেকটা শিডিউল আছে, সাপ্লিমেন্টারি ডিউটি। ভ্যাট তো দিবেনই, উল্টা আরো বেশি দিবেন। কিরকম? ধরেন মদ যদি ব্যবসা করেন, যেটা সামাজিকভাবে এটা আমাদের বাংলাদেশে বা পৃথিবীর কোথাও মদকে কিন্তু খুব এনকারেজ করা হয় না, মদের উপরে তো ভ্যাট থাকবেই, সঙ্গে সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে। তার মানে এই কথা বলানোর চেষ্টা করলাম, আমি মূল কথায় চলে আসি। বিজনেসের নেচার অনুযায়ী ডিফারেন্ট ফরম্যাট অফ বিজনেসের ট্যাক্স রেট ভিন্ন হবে। যেমন প্রোপাইটারশিপের ট্যাক্স রেট হবে হচ্ছে, প্রোপাইটারশিপের ট্যাক্স রেট হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমি শফিকুল আলম, আমার যদি একটা প্রোপাইটারশিপ থাকে তাহলে আমার ট্যাক্স রেটই আমার প্রতিষ্ঠানের ট্যাক্স রেট। ওকে। এরপর ওপিসি 1% কোম্পানির ট্যাক্স রেট আলাদা, এই 25% বা কোনো কোনো ক্ষেত্রে 22%। লিমিটেড কোম্পানি 25-27%, যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি আবার ট্যাক্স রেটের ডিফারেন্ট হয়, তখন ট্যাক্স ছাড় পাওয়া যায়। তার মানে কোম্পানির প্রকারভেদে ট্যাক্স রেট ডিফারেন্ট হবে, কিন্তু ভ্যাট আসলে পণ্য ভেদে, মানে আপনি যে পণ্য সেল করবেন সেটা প্রোপাইটারশিপ ব্যবসা করুক, পার্টনারশিপ করুক, আপনার ওপিসি 1% করুক, প্রাইভেট লিমিটেড করুক, পাবলিক লিমিটেড করুক, ইভেন আপনার একটা আপনার সেবা দেয় এরকম প্রতিষ্ঠান করুক, অলাভজনক প্রতিষ্ঠান করুক, তারা তাদের ট্যাক্স ব্র্যাকেট ডিফারেন্ট ডিফারেন্ট হলো। যে পণ্য ডিল করে সেই পণ্য যদি 15% ভ্যাট হয়, প্রত্যেকের জন্য 15% ভ্যাট। সেই পণ্যের উপর যদি 0% ভ্যাট হয়, প্রত্যেকের 0%। সেই পণ্যের উপর যদি 7.5% হয়, প্রত্যেকের জন্য 7.5%। সেই পণ্য যদি অনাকাঙ্ক্ষিত বা এমন যদি হয় যে লাক্সারি প্রোডাক্ট, লাইক হচ্ছে যে আমাদের গাড়ি গাড়ি ইম্পোর্টের উপরে 300% পর্যন্ত সাপ্লিমেন্টারি বা ডিফারেন্ট লেভেলের ডিউটি আছে, কাস্টম ডিউটি বেশি, সাপ্লিমেন্টারি ডিউটি আছে। এন্ড কোশ্চেন হচ্ছে, রিকন্ডিশন গাড়ি কিনলে আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিতেই হবে, কারণ এটা আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনের প্রতিবন্ধকতা তৈরি করে, রাস্তায় যানজট তৈরি করে, ইভেন এই পলিউশন বাড়ায়। একটা বাসে যত লোক চলতে পারে, একটা বাসের জায়গায় 3টা বা 4টা গাড়ি রাস্তায় চলে, বা 3টা গাড়ি চলে একটা বাসের জায়গায়, কিন্তু একটা বাসে হয়তো 50 জন চলে, একটা 3টা গাড়িতে হয়তো 3 4 12 বা ইভেন 3 2 6 জন চলে। এই কারণে গাড়ির উপরে কিন্তু আপনার ইম্পোর্ট ডিউটি হাই। তো কোশ্চেন হচ্ছে, ট্যাক্স রেট হচ্ছে ব্যবসার প্রতিষ্ঠানের ভেদাভেদে হবে, কিন্তু ভ্যাট রেট হবে হচ্ছে আপনার পণ্য বুঝে। আর মালিকানা যেটা বললাম, যে ব্যক্তি মালিকানা, অংশীদারি ফার্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, অথবা সমবায় সমিতি, অথবা এগুলোকে, এই প্রত্যেকটাকে বলে লাভজনক প্রতিষ্ঠান। ব্যক্তি মালিকানা, সোল ট্রেডারশিপ বা আপনার হচ্ছে সোল ট্রেডারশিপ বা প্রোপাইটারশিপ, অংশীদারি ফার্ম বা পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা হচ্ছে যে পিভিটি, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে পিএলসি। আর ওপিসি এখানে লেখা হয়নি, ওপিসি নামে একটা কোম্পানি আছে, 1% কোম্পানি, সমবায় সমিতি। এগুলো সবই লাভজনক হতে পারে। অলাভজনক কিছু প্রতিষ্ঠান, যেমন আপনার লিমিটেড কোম্পানি করেও অলাভজনক প্রতিষ্ঠান হতে পারে, ফাউন্ডেশন, ট্রাস্ট, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এগুলো কিন্তু অলাভজনক হতে পারে। কিন্তু এটা ভ্যাটেবল প্রোডাক্ট, যে ভ্যাটেবল প্রোডাক্ট নিয়ে ডিল করবে, সেই ভ্যাট রেটটা তাকে দিতে হবে স্ট্যান্ডার্ড। সো এই হচ্ছে আমাদের, মানে মোটামুটি আমরা একটু দেখলাম। এখন কোনো কোশ্চেন আছে আপনাদের? কাইন্ডলি প্লিজ স্যার, বলবেন। অলাভজনক প্রতিষ্ঠানগুলোর উপরে অলাভজনক প্রতিষ্ঠান হলেও তো স্যার অ্যাকচুয়ালি এগুলো তো চলে কোনো না কোনো প্রফিটের টাকা দিয়ে বা অনুদানের টাকা দিয়ে। সেই জি, অনুদান বা সেইটার উপরে স্যার কেন ভ্যাট বা ভ্যাটটা ইম্পোজ হচ্ছে, বা ট্যাক্সটা কেন কম ইম্পোজ হচ্ছে? মানে স্যার অলাভজনক আসলে এটার ক্যাটাগরিটা কি, মানে
কোন এই সূত্রে যেমন আমরা ধরেন এগুলোকে আমি বলি, অলাভজনক হ্যাঁ বলছি? রাইট, আমি যেমন বলি ধরেন আপনার অলাভজনক প্রতিষ্ঠান কেমন হতে পারে, ধরেন আমি তর্কের খাতিরে ধরলাম যে অলাভজনক প্রতিষ্ঠান তার ভিতরে একটা ধরেন যে এনজিও অথবা আপনার ট্রাস্ট, একটা ট্রাস্ট, হ্যাঁ একটা ট্রাস্ট মানে আমি কি করি, আমি একটা ট্রাস্টের মাধ্যমে ব্যবসা মানে একটা ট্রাস্টের মাধ্যমে মানুষকে সেবা দিই। এখন সেবা দিতে গিয়ে আমি যখন এই ট্রাস্টের মাধ্যমে ফ্রি চিকিৎসা করাচ্ছি, এই সার্ভিসের উপরে কিন্তু ভ্যাট নাই, কিন্তু আমি যদি এখানে ধরেন তাকে লেটস সে একটা ফুড সাপ্লিমেন্টারি বিক্রি করলাম তাকে, এই অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু ফুড ফুড সাপ্লিমেন্টারি তাকে দিলাম, এই ফুড সাপ্লিমেন্টারি যদি বিক্রি করি তাহলে আমার প্রতিষ্ঠান কিন্তু অলাভজনক। ফুড সাপ্লিমেন্টারি যেহেতু, যদি ওই ফুড সাপ্লিমেন্টারি লেটস সে আপনি ধরেন একটা আপনি ভিটামিন দিলেন, হ্যাঁ ভিটামিনে একটা কৌটা বিক্রি করলেন, ওইটা যদি ভ্যাট থাকে ভ্যাট দিতে হবে, অর্থাৎ ভ্যাট কিন্তু আপনার সবাইকেই দিতে হবে, ধনী গরিব সবাইকে, এটাই নিয়ম। হ্যাঁ এখানে লাভজনক হোক অলাভজনক হোক ফাউন্ডেশন হোক ট্রাস্ট হোক, এখানে যদি ভ্যাটাবল কোনো প্রোডাক্ট নিয়ে কেউ ডিল করে তাহলে তাকে ভ্যাট দিতেই হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসি ভ্যাটের মেইন জায়গাটা ভ্যালু। আজকে খুব বেশি পড়াবো না, ওরিয়েন্টেশন যেহেতু আপনাদের মোটামুটি একটু ডিসকাশনের ভিতরে রাখবো। ভ্যালু অ্যাডেড ট্যাক্স স্ট্রাকচারটা কিরকম বা বাউন্ডারিটা কি, এখানে মূলত আমাদের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, এটা হচ্ছে 2012 সালে 47 নম্বর আইন। যত আইন দেখবেন একটা নাম্বার থাকে, এই নাম্বারটাকে বলতে পারবেন 47 নম্বর আইন মানে কি? হ্যাভ ইউ এন আইডিয়া হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস 47 নম্বর আইন? আচ্ছা আমি ক্লিয়ার করি। প্রতি বছর যে শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রথম যে আইনটা পাশ হয় সংসদে, সেই প্রথম নম্বর আইনটাকে 1 নম্বর পর ওই বছরে, অর্থাৎ 2012 সালের এই ভ্যাট আইনটা যেটা ছিল মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 সালে 47 নম্বর আইন ছিল। তার মানে প্রতি বছরই একটা ডিফারেন্ট সিরিয়াল পড়ে। এখানে 18টা চ্যাপ্টার আছে আর 139টা সেকশন আছে। ভ্যাট আইনটা বেশ ইন্টারেস্টিং, আপনারা ভ্যাটটা খুব মজা করে পড়বেন। আমি আপনাদের এই ক্লাসের পরেও আমি বেশ কিছু ভিডিও এখানে দিব, আপনারা দেখতে থাকবেন, তাহলে নেক্সট ক্লাসের আগে আপনাদের অনেক প্রিপারেশন ভালো হবে। ইন্টারেস্টিং আপনার ভ্যাট আইনটা অনেক ইন্টারেস্টিং, এখানে 18টা চ্যাপ্টার 139টা সেকশন আছে। আবার এই ভ্যাট আইনকে সাহায্য করবার জন্য আপনার, এটা তো সংসদ, যে কোনো আইন সংসদ কর্তৃক পাশ হয়, এটা হচ্ছে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012 সালে এটা সংসদে পাশ করা আইন, সরাসরি এনাক্টমেন্ট অ্যাক্ট হয়েছে। কিন্তু এই অ্যাক্টের আন্ডারে এনবিআর কে একটা পাওয়ার দেয়া আছে যে এই আইনকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং আইনের প্রয়োগকে নিশ্চিত করবার জন্য বিধিমালা প্রণয়ন করতে পারবে। এই মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালা 2016 সাল, এটা কিন্তু এনবিআর বের করছে। তাহলে এইটা সংসদের আইন আমি বুঝতে পারলাম। আর এই সংসদের আইনের সাথে আবার 3টা শিডিউল বা 3টা তফসিল আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালা, এটা এনবিআর করেছে। এনবিআর এটা ফর্মুলেট করেছে। তার মানে আইন সংসদে তৈরি হয়, আর কনসার্ন অথরিটি যাকে যেভাবে এম্পাওয়ার দেওয়া থাকবে আইনে, তারা কিন্তু বিধি করতে পারে, যেটা রুল বলে। সেটা আমরা দেখলাম। এখন কোশ্চেন হচ্ছে, আপনাদেরকে একটা সিম্পল জিনিস বলি, ভ্যাট সংশ্লিষ্ট সকল অ্যাক্ট, আইন যেটা, রুল, এসআরও, গেজেট নোটিফিকেশন, মূসকের ফর্ম, ডিফারেন্ট যে মূসক ফর্ম, where we can where to get all the VAT related act, rule, SRO, gazette notification and মূসক কোথায় পাবেন? এটা হচ্ছে আপনার পাবেন হচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখাই দিব, এই জায়গায় পাবেন। সেটা হচ্ছে এনবিআর এর যে ওয়েবসাইট আছে www.nbr.gov.bd। এইটা যদি নাও পান, বিজি প্রেস, যেখানে ওই যে আপনারা দেখেছেন যে আমাদের যে গেজেট নোটিফিকেশন হয়, অর্থাৎ আপনারা এই যে কোর্সে ভর্তি হলেন 6 মাসের ডিপ্লোমা কোর্স, আপনাদের রেজাল্টটা যেখান থেকে পাবলিশ হবে, আমরা অর্থের বিনিময়ে, এটা আমরা যদি প্রাইভেট অর্গানাইজেশন, আমরা গেজেটটা পাবলিশ করি, একটা ফি দিতে হয় 4 টাকা না 8 টাকা করে পার পার্টিসিপেন্ট, একটা ফি দিতে হয়। তো এই ফিটা যেটা দিই, এই ফিটা দিয়ে পাবলিশ করে যে অথরিটি, সেটার নাম হচ্ছে বিজি প্রেস বলে। এইটা হচ্ছে এই যে www.bdpp মানে bgpress.gov.bd, এইখানে সব আইন পাবেন। কারণ যত আইন যাই হোক বিজি প্রেস থেকে প্রিন্ট হয়ে বের হয়, এবং বিজি প্রেস এই আইনগুলোকে গুছায় রাখে। অতএব 3য় নম্বরটা জানা লাগবে না, উপরের এনবিআর সরাসরি আপনার সার্চ করে যে কোনো আইন এছাড়াও পাবেন। আরেকটা পাবেন, যদি এখানে অর্গানাইজ হইতে ইয়ার টু ইয়ার সবকিছু পাবেন, বা মিনিস্ট্রি অনুযায়ী, ধরেন আপনি ল্যান্ড মিনিস্ট্রির আইন চাবেন, এনবিআর এর আইন চাবেন,
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় চাবেন, শিক্ষা মন্ত্রণালয় চাবেন, যত মন্ত্রণালয় ধরে ধরে ইয়ার ধরে ধরেও কিন্তু বিজি প্রেসের এই ওয়েবসাইট থেকে পাবেন। অতএব এই ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ইকুইপ করবে www.dpp.gov.bd। তো এই হচ্ছে আপনার মোটামুটি আর আপনাদেরকে জানতে হবে আমাদের মোটামুটি ভাবে আজকে আর বেশি আলাপ করব না। আপনারা মানে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমি খুব ইন্টারেস্টিং করে আমি এই ক্লাসটা আমার হয়তো বেশি নেওয়া হবে না, বাট যে কয়টা নিব আপনাদেরকে ফান্ডামেন্টালটা অনেক স্ট্রং করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের পড়তে হবে মূলত 10টা এরিয়াতে। প্রথম এই 9 নম্বরটা, 10 নম্বরটা এখন খুব একটা লাগবে না, কিছু কিছু কম্পারিজনের জন্য লাগবে, বাট মূলত প্রথম 9টা লাগবে। কি? মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন 2012, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিধিমালা 2016, প্রজ্ঞাপন বা বিভিন্ন ধরনের স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার এসআরও আসে, যেমন এই ট্যাক্সের একটা এসআরও আসছে গত 3 দিন আগে, আমার একটা ভিডিও আছে সেখানে বলে দিয়েছিলাম যে আপনার কিছু কিছু ইন্ডাস্ট্রি ট্যাক্স রেট কমিয়ে 20% করা হয়েছে। জেনারেল অর্ডার বা এরকম সাধারণ আদেশ দেয়। আর একটা হচ্ছে বিশেষ অর্ডার, স্পেশাল অর্ডার, এসও। এছাড়া এক্সপ্লানেশন দেয়, গভর্নমেন্ট টাইম টু টাইম এক্সপ্লানেশন দেয়। আর ভ্যাট যে আইনটা 3টা তফসিল আছে, তফসিল 1, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল। সো আর পুরনো আইনটার কিছু কিছু জায়গা আমাদের অনেক সময় পুরনো মামলা মোকদ্দমা বা পুরনো ইস্যুগুলো ঘাটতে যে আমাদের আগের আইনটা লাগে। সো এই হচ্ছে বাউন্ডারি, ভ্যাট আইনের মূল বাউন্ডারি। যারা এখানে আজকে আমাদের যে 25 জন আমরা এখানে আছি সেশনে, তাদেরকে আসলে আপনার কাস্টম ভ্যাট এবং ইয়ের যে ডিপ্লোমা কোর্সে আসছেন তার ভিতরে আমি পার্টিকুলারলি ভ্যাট আইনটাকে বেশি গুরুত্ব দিতে বলবো, কারণ ভ্যাট আইনটার ইমপ্লিকেশন প্রতিদিনই আমাদের এগুলোকে অ্যাপ্লিকেশন করতে হয়। সো আমরা এইগুলো একটা একটা করে দেখব। আপনারা আজকে, আমি আর খুব আগাবো না ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু, আমি আপনাদেরকে যেটা চেষ্টা করব, এই এই রিলেটেড ফান্ডামেন্টাল ভ্যাটের বেশ কিছু ফান্ডামেন্টাল সেশন আমার নেওয়া আছে, রেকর্ডেড আছে আমাদের এডু টিভিতে এবং অন্য জায়গায়, আমি আপনাদের এই গ্রুপে দিব। নেক্সট ক্লাসের আগে একটু দেখবেন, সো দ্যাট আপনারা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন, মানে খুব ইজি হবে আপনাদের জন্য। হ্যাঁ, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি, মানে এটা খুব কঠিন হবে না আপনাদের জন্য যদি আপনারা এটাকে একটু ফলো করেন। হ্যাঁ, সো এনি কোশ্চেন ফার্দার, কোনো কোশ্চেন আছে? তো একটা ছোট কোশ্চিন ছিল। বলেন আহ, প্লিজ, বলেন। জি। স্যার, যদি একটু স্যার যে সেকশন, তফসিল এবং বিধিমালা, এই হুম। তিনটার বেসিক পার্থক্যটা স্যার যদি বলে দিতেন তাহলে আমার মনে হয় একটু ইজি হতো। ওকে ওকে, ফাইন ফাইন। তাহলে দেখেন আমাদের ভ্যাট আইনটা, হ্যাঁ, থাকে সেকশন, যে কোনো আইনের, শুধু ভ্যাট না, যে কোনো আইনেরই সেকশন থাকে হচ্ছে 1 থেকে, যেমন ধরেন আমি বলি আপনাকে একটা ভ্যাট আইনটাই দেখাই আপনাদেরকে, 1 সেকেন্ড দাঁড়ান, একটা মিনিট। আপনারা যদি এনবিআর এ যান, হুম, বা আমাদের, 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাটের যে কোনো আপনার আইনের মূল আইনটাকে বলে হচ্ছে মানে অ্যাক্ট, সে অ্যাক্টের সেকশন থাকে। Allow me 1 minute, সার্চ দিলেই হয় ভ্যাট অ্যাক্ট। ভ্যাট অ্যাক্ট, ওকে। দেখুন, আপনি যে কোশ্চেনটা করলেন, আপনাকে আমি হেল্প করছি। সেটা হচ্ছে এই যে যেটা দেখছেন, একটা জিনিস দেখা যাচ্ছে না আপনাদের ইয়ের সামনে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে, এখানে দেখেন দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, এটা বাংলাও আছে। সো যে কোনো আইনের এরকম সেকশন থাকে যে এই আইনটার নাম হবে কি, শর্ট টাইটেল, প্রথম চ্যাপ্টারটার না আইন, আইনের নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। এটা কত সালে হয়েছে? 2012 সালে। 2012 সালের আপনার হচ্ছে 47 নম্বর আইন। এরপর 2 নম্বর সেকশনে থাকে ডেফিনেশন, বিভিন্ন ডেফিনেশন থাকে, এইভাবে আইন, এটাকে বলে সেকশন। এই যেমন 1 নম্বর, 2 নম্বর, এই 2 নম্বরের ডেফিনেশন, 3 নম্বর সেকশন যদি আপনি আসেন, ডেফিনেশন শেষ হলে 3 নম্বর সেকশন পাবেন। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে মূল আইন, এই 3 নম্বর সেকশন। সরি, হ্যাং করে গেছে, 1 সেকেন্ড। এটাকে বলা হয়, এরকম ধরে সেকশন যখন দেখছেন, এটাকে বলা হচ্ছে এই যে যেমন ধরেন 3 নম্বর সেকশন, 3 নম্বর সেকশন বলা হচ্ছে কি,
the act to prevail. Nothing withstanding anything contained in any other laws or regulation or rule or regulation of the same of the time being in force, or any other instrument having the law enforce the provision of this act shall be prevail. ভ্যাট রিলেটেড অন্য যেখানেই যে কিছু এই আইনটা দিয়ে বলা আছে 3 নম্বর সেকশনে, এই আইনটা পাশ হওয়ার পরে এই সংশ্লিষ্ট ভ্যাট সংশ্লিষ্ট যত কথাবার্তা যত জায়গায় কনফ্লিক্ট হবে এই আইনটা উইন করবে, আইনটা প্রিভেল করবে। তাই আইনের ক্ষমতা এখানে দেওয়া আছে। তারপরে যদি বলেন এরপরে যদি বলেন তারপরে সেকশন নাম্বার 4, পার্সন রিকোয়ার্ড টু রেজিস্টার ফর ভ্যাট, ভ্যাট রেজিস্টার হতে হবে কাকে কাকে। এই যে জিনিসগুলো দেখছেন এগুলোকে বলে হচ্ছে ভ্যাট অ্যাক্ট। আবার ভ্যাট রুল আছে, রুলটা কিরকম এই দেখেন, এটা এনবিআর করছে। এইবার দেখেন এই যে রুল, এটাকে বলা হয় রুল। হ্যাঁ, এটা যেটা দেখছেন রুল, এটা ওই ভ্যাট আইনটাও বাংলা আছে, আমি দেখাবো নেক্সট দিনে, বাংলা ইংলিশ দুটোই আছে, ইংরেজিটা চোখে পড়ছে দেখালাম। এইটা দেখবেন আবার এনবিআর কর্তৃক করছে, এটা রুল। এই যে এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে এই যে দেখেন এখানে এখানে কিন্তু সংসদে না, ওইখানে সংসদে পাশ করা, এইটা পাশ করা হচ্ছে এনবিআর কর্তৃক, এটাকে রুল বলে। আর সেকশন মানে হচ্ছে এই যে শিডিউল মানে হচ্ছে কতগুলো শিডিউল দেয়া আছে আপনাদেরকে বলি, সেই শিডিউলগুলো কিরকম, যে আপনার এই ভ্যাট আইনের শেষে আছে, ভ্যাট আইনের যে দেখলাম ওটা শেষে শিডিউল আছে, শিডিউলে কি বলা আছে যে কোন কোন প্রোডাক্ট ভ্যাট এক্সামটেড, এটা ফার্স্ট শিডিউল, একদম শেষে দেখবেন শিডিউল আছে। এই যে আপনার একদম নিচে যদি চলে যাই আমরা, এই যে দেখবেন এইখানে শিডিউলগুলো শুরু, নাম্বার 1 শিডিউলকে বলা, এই দেখেন ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউল কি বলছে দেখেন, ফার্স্ট শিডিউল বলছে এক্সামশন অফ গুড। দেখেন ফার্স্ট শিডিউলে বলছে যে আপনার এই যে এক্সামটেড সাপ্লাইজ অর ইম্পোর্ট অফ ফার্স্ট শিডিউল, মানে আপনার যত ম্যাটেরিয়াল এবং সার্ভিস আছে, গুডস এন্ড সার্ভিস আছে যেগুলোকে ভ্যাট এক্সামটেড, সেটার তালিকা সরাসরি দেওয়া আছে ফার্স্ট শিডিউল। সেকেন্ড শিডিউলে দেওয়া আছে সাপ্লিমেন্টারি ডিউটি, তৃতীয় শিডিউলে দেওয়া আছে রিডিউসড রেট। সো আইনটা হচ্ছে সরাসরি আইনের সেকশন 1 2 3 4 করতে করতে 139টা সেকশন আছে। রুলটা ওইটার ব্যাখ্যা বিশ্লেষণ করে 119টা রুল আছে। আর শিডিউলটা হচ্ছে আইনের সাথে ইন্টিগ্রাল পার্ট হিসেবে 3টা শিডিউল, শিডিউল 1, শিডিউল 2, শিডিউল 3। শিডিউল 1 হচ্ছে কোন কোন প্রোডাক্ট অথবা সার্ভিস গুলো হচ্ছে এক্সামটেড, এক। সেকেন্ড হচ্ছে সেকশন 2 তো হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, মানে ভ্যাটের বেশি সাপ্লিমেন্টারি আছে কোনটায় কোনটায়। আর শিডিউল 3 মানে হচ্ছে রিডিউসড রেট, 15% না, এর নিচে 10, 7.5, 5 এরকম রেটের কি কি প্রোডাক্ট আছে এই লিস্টটা দেওয়া আছে হচ্ছে থার্ড শিডিউল। বোঝা গেল ভাই এবার? হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে ওকে, তাহলে আজকের মতো শেষ করি। আমি বেশ কিছু ভিডিও দিব, ছোট ছোট ভিডিও, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের অনেক কাজে দিবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকে যদি ওরিয়েন্টেশন ক্লাস, আমরা একটা সিম্পলি ডিসকাশনের ভিতরে থাকলাম, কিছু কোশ্চেন নিলাম। হোপ টু মিট ইউ অন নেক্সট ক্লাসে। আবার নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।